মাসের সন্ধ্যা, প্রচন্ড গরম, ভ্যাপসা অবস্থা, অস্থির হয়ে উঠেছে চারিদিক। এক পশলা বৃষ্টি চাই, তাহলে হয়তোবা পরিবেশটা শান্ত হবে। গরমের ছুটি প্রায় শেষ হয়ে এলো, তেমন ভাবে বাড়ি থেকে কোথাও বেরানো হয়নি। মনটা কেমন ছ্যাক ছ্যাক করছে, কোথা থেকে ঘুরে আসলে কেমন হয়। এমন সময় মনে পড়ে গেল কমলদার কথা। কমলদা আমার পিস্তত দাদা। কমলদার বয়স কত হবে, ওই 25-26 বয়সেই আমার পিসামশাইকে হারিয়েছে। তারপর কমলদার এক কঠিন লড়াইয়ের সম্মুখীন। সবে কলেজ পাশ করে দু একটা টিউশন পড়ায়, টুকটাক পয়সা দিয়ে সংসার চলে। কিন্তু বাবা গত হওয়ার পরে বেশ কঠিন অবস্থা। আমার পিসামশাই হকারি করতেন, তেমন কোনো টাকা পয়সা গুছিয়ে রাখতে পারেনি। কমলার হাতে পুরো সংসারের বোঝা। পিসিরও বেশ বয়স হয়েছে, সংসারে কাজ করতেই বেশ কষ্ট হয়। কমলদা আমার কাছের মানুষের মধ্যে একজন। এবার পিসামশাই যখন মারা গিয়েছিল, প্রথমে আমার কাছেই খবর এলো। গ্রামের মানুষরা এমনিতেই পাশাপাশি থাকে এবং প্রত্যেকে সাহায্য করে, কিন্তু ওই অর্থনৈতিক দিক থেকে তারা তেমন ভাবে সাহায্য করতে পারে না, কারণ প্রত্যেকেই কম বেশি দারিদ্র সীমার নিচে। সেই সূত্রেই কমলদার বাড়িতে বেশ কিছুদিন থেকে যাওয়া। ওই যে হিন্দু রীতি অনুযায়ী মৃত্যুর পর 11 দিন খুব কঠিন একটা ব্রত পালন করতে হয়, যে ব্রতকে গুরুদশা বলে। সেই গুরুদশার মধ্যেই আমি ওখানে ছিলাম। অমলদাদের তেমন কোনো ভালো আত্মীয় নেই, আমি ওখানে কাটিয়েছি। স্কুল ছুটি পরেও আমি 15 দিনের ছুটি নিয়েছিলাম। আমিও বেশ দারিদ্রতার সঙ্গে লড়াই করি, খুব কষ্টে একটা চাকরি জুগিয়েছি। চাকরি পাওয়ার পর আমার বাবাকে হারিয়েছি। মায়ের সংসার জীবনটা ভালো লাগে না, তাই মা গিয়েছে গয়াতে, সেখানেই নাকি বাকি জীবনটা কাটাবে। আমার ব্যাচেলার জীবন এই চলছিল। আমারও আত্মীয় স্বজন বলতে তেমন কেউ নেই, দুই একজন যা আছে তারাও ঠিকঠাক খবর নেয় না। অমলদা মাঝে মাঝে খবর নেয়। অমলদা আমার খুব কাছের একজন মানুষ, তাই তার বাবার মৃত্যুতে তার পাশে থাকবো না এটা তো হয় না। আমার পিসি গ্রামের থাকে, গ্রামের মানুষরা অত্যন্ত ভালো, একে অপরের সহযোগিতায় সবসময় এগিয়ে আসে। যেহেতু কমলদাদের গুরুদশা চলছে, তাই তাদের প্রতিদিন দুধের প্রয়োজন। হিন্দু রীতিতে বলা আছে নাকি এই গুরুদশা অবস্থায় প্রতিদিন দুধ খেতে হয়। সেদিন সকালে ঘুম থেকে উঠেছি, এমন সময় একটা অপূর্ব সুন্দর মেয়ে কমলদার উঠোনে এসে হাজির। ও কমলদা, ও কমলদা বলে চিৎকার করছে। তারপরে কয়েকবার পিসিমাও বলে ডাকলো। কমলদা দুটো ঘর মধ্যে বিস্তীর্ণ একটা উঠোন, এক পাশে পিসিদের বাড়ি, অপর দিকে কমলদার ঘর। পিসির ঘরের সঙ্গেই রান্নাঘর। আর সেই মেয়েটা উঠোনের ঠিক মাঝ বরাবর ঘটি নিয়ে দাঁড়িয়ে আছে। ও পিসিমা, আজকে দুধ দিতে একটু দেরি হলো। জানি তোমাদের দুধটা পৌঁছানোর কথা ছিল একটু আগে, কিন্তু কি করব বলো, ও পাড়ায় নগেন কাকাদের ছাগল খুঁজে পাওয়া যাচ্ছিল না। পাড়ার সকলে ছাগল খোঁজায় ব্যস্ত, আমিও বাদ পড়ি কি বলো। তাই তো ওদের ছাগলের পিছনেই দৌড়াতে দৌড়াতে সময় কেটে গেল। মা টেনে এনে দুধের ঘটিটা দিল, বলল যা ও পাড়ায় অমলদের বাড়িতে দুধটা দিয়ে আয়, ওরা তো
গুরুদশা কাটাচ্ছে। এইসব বকতে বকতেই পিসিমার ঘটিটা নিল। বেশ বেশ করেছিস বাপু, আর একটু দেরি হলে আমাদের খাওয়াটাই তো উঠে যেত। আর বক বক করতে হবে না। এবার একটু রান্নাঘরে যা তো, 2 কাপ চা বানিয়ে নিয়ে আয়। ওই যে দেখতে পাচ্ছিস দাদা বাবু, ওনাকে চা বিস্কুট দিতে হবে। তুই একটু চা খেয়ে যাস। পিসিমা বলতে না বলতে সে দৌড়ে রান্নাঘরে গেল। দূর থেকে মেয়েটিকে দেখে বুঝতে পারছিলাম না, তবে এটা বুঝতে পারছিলাম অত্যন্ত চঞ্চল, অত্যন্ত বকবক করে, একটা আট পরে শাড়ি পরে অসাধারণ লাগছে, কিন্তু পুরোটা বুঝতে পারছিলাম না। আমিও যথারীতি দাঁতন নিয়ে বারান্দায় বসলাম, দাঁত মাজলাম। দাঁত মেজে মুখ ধুতে ধুতেই 1 কাপ চা, 2টো বিস্কুট নিয়ে আমার সামনে হাজির। দাদা বাবু, এই নাও চা। মেয়েটি সামনে এলো। আমি তো দেখে অবাক। গায়ের রং ততটা ফর্সা নয়, শ্যামবর্ণ। অসাধারণ তার চোখ, নাক টেকালো, একটা আট পরে শাড়ি পরেছে, সেই দেখতে লাগছে। যথারীতি নায়িকাকে হার মানাবে। চায়ে এক চুমুক দিয়ে সাথে সাথে বলে উঠলো, দাদা বাবু চাটা কেমন হয়েছে? সত্যিকারের কথায় অসাধারণ। আমি একটু চেপে গেলাম, না ভালোই হয়েছে। আচ্ছা, আপনি মাসির কে হন? ও, আমার পিসি হয়। তাহলে পিসামশাইয়ের কাজ পর্যন্ত আছেন তো? আছি, স্কুল থেকে ছুটি নিয়েছি, থাকবো বলে। ও, আপনি মাস্টার মশাই? তাহলে তো আপনি অত্যন্ত রাগী। একটু রাগী। তারপর স্বাভাবিকভাবে বক বক করতে লাগলো। জানেন মাস্টারমশাই, আমাদের নগেন কাকাদের ছাগলটা পালিয়ে গেছিল, ওটাকে খুঁজতে গিয়েই দেরি হলো। ছাগলটা খুঁজতে সারা পাড়ার লোক ব্যস্ত, আমিও ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপর দেখি কি, ওই ছাগলটা গঙ্গার পাশে মজা করে ঘাস খাচ্ছে। নগেন কাকাদের ছাগলটা খুব দরকারি, কারণ ও দুধের দুধ দেয়। ওই দুধ বিক্রি করে আর টুকটাক কাজ করে নগেন কাকাদের সংসার চলে। তাই তো আমিও বেরিয়ে পড়েছিলাম ছাগলটা খুঁজতে। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম, তাই একটু দেরি হলো। এই সমস্ত কথা অকপটে সে বলতে লাগলো। এত সুন্দর বাচনভঙ্গি, এত সুন্দরভাবে কথা বলা এর আগে আমি কখনো শুনিনি। তার কথাগুলো শুনে মনে হচ্ছিল মিষ্টি মিষ্টি সব ফুলঝুরি। অসাধারণ তার বাচনভঙ্গি, এত সুন্দর কথা এর আগে আমি কখনোই শুনিনি। যেন মুগ্ধ হয়ে যাচ্ছিলাম তার কথাতে। আমাকে তো কোনো কথা বলার সুযোগই দিচ্ছিল না। আমার শুধু ওর কথাই শুনতে ভালো লাগছিল। এইসব কথা বলতে বলতে কমলদার মায়ের গুরুদশার কাজ কমপ্লিট হয়েছে। পিসিমা ও ঘর থেকে চেঁচিয়ে বলছে, ওরে ঈশা, ছেলেটাকে এবার ছেড়ে দে, ওর কান তো পেকে যাবে। ঈশা কিছুটা লজ্জিত হলো। লজ্জাময় ঈশার মুখ লাল হয়ে এলো। আমি চেঁচিয়ে বললাম, না পিসিমা, ভালোই লাগছে। পিসিমা চেঁচিয়ে বলল, ওরে ঈশা, দাদা বাবুকে কিছু খাবার বানিয়ে দে, আমরা তো ওসব ধরতে পারবো না। এ কথা শোনা মাত্রই ঈশা দৌড়ে রান্নাঘরে গেল। ও পিসি, 2টো রুটি বানিয়ে দি, সঙ্গে ঝুরঝুরে আলু ভাজা। পিসি সম্মতি দিল। ঈশা রুটি বানাতে গেল। কিছুক্ষণের মধ্যেই গরম গরম রুটি আর আলু ভাজা নিয়ে হাজির। আর এসেই বক বক শুরু। বক বক করতে করতে আমার খাওয়া শেষ হলো। ও পিসি, বাড়িতে অনেক কাজ, চেঁচিয়ে বলল ঈশা। এখন আসি? ও আচ্ছা, আয়। আবার পিসি চেঁচিয়ে বলল,
আরে ঘটিটা তো নিয়ে যাবি, না হলে কাল দুধ দিবি কি করে? ঈশা আবার চিৎকার করে বলল, আচ্ছা বিকেলে আসবো। কমলদার আমি বেরিয়ে পড়লাম। অনেক কাজ, ওপাড়ার মুখার্জি ঠাকুরের বাড়িতে যেতে হবে, নাপিতের বাড়ি যেতে হবে, এসব কাজ করতে করতে সারাটা দিনই কেটে গেল। সারাদিনে আমি কমলদার সঙ্গে গ্রামের এপার থেকে ওপাড়া ঘুরে বেড়ালাম, কিন্তু মন পড়ে রয়েছে ওই ঈশার দিকেই। ওর চঞ্চলতা, ওর কথা বলার সাবলীল ভাব, সব কিছু আমার মনটা ওই 1 ঘন্টার মধ্যেই পড়ে রয়েছে। কাজ শেষে বাড়ি ফিরলাম। তখন সকালের ঈশার রুটির সঙ্গে কিছুটা ভাত রান্না করে গেছিল। পিসি সেই ভাত আর আলু ভাজাই আমাকে খেতে দিল। আর ওর কথা খুব মনে পড়ছিল। খেতে খেতে ওর কথা ভাবছিলাম। ওর সেই ভঙ্গিমা আমার মনটাকে কেড়ে নিয়েছিল। আবার কখন শুনতে পাবো? এই কথাগুলোই ভেবে ভেবে আমার মনটা চঞ্চল হয়ে গেল। কখন বিকেল হবে, কখন তার কথা শুনবো? এই ভাবতে ভাবতে আমার মনটা যেন ব্যাকুল হয়ে উঠছিল। আমি যেন কোন জগতে চলে গেছি। আচ্ছা, এরকম তো আগে কখনো হয়নি। এরপর দুপুরে ঘুমোতে গেলাম। ঘুম হয়নি। পিসের জানলা দিয়ে দামোদর নদীর একটা শাখা বয়ে গেছে। অসাধারণ দৃশ্য। দুপাশে কৃষ্ণচূড়ার গাছে সুন্দর ফুল ফুটেছে। কৃষ্ণচূড়ার ফুলগুলোকে অসাধারণ লাগছে, যেন আলাদা একটা জগতে বিরাজ করছি। দেখতে দেখতে বিকেল হয়ে এলো। সূর্যের তীব্রতা কমে আসলো, গোধূলি নেমে এসেছে। অন্ধকার হয়নি। হঠাৎ সেই চিৎকার, ও পিসিমা কোথায় গেলে? কমলদা কোথায় গেলে? ঘটিটা দাও, কালকে তো আবার দুধ দিতে আসতে হবে। আমার মনের ভেতরে একটা বিদ্যুতের মতন চমকে উঠলো। এতক্ষণ যার কথা ভাবছিলাম, যার কথা শুনে ব্যাকুল হচ্ছিলাম, সে এসেছে। পিসিমা চিৎকার করে বলল, ওরে ঈশা, একটু চা বানিয়ে দিয়ে যা দাদা বাবুকে। ঈশা কোনো কথা না বলে সোজা রান্নাঘরে 1 কাপ চা বানিয়ে নিয়ে আসলো। আমি বারান্দায় বসেছিলাম। তখনও গোধূলি, অন্ধকার তেমন হয়নি। হালকা আলোর আভাসে চারিদিকে ঝকমক করছিল। 1 কাপ চা হাতে আমার সামনে এসে দাঁড়ালো। এরপর আবার সেই সারা পাড়ার খবর, কোথায় কি হয়েছে সেই সমস্ত খবর অকপটে বলতে লাগলো। মনে হচ্ছিল সারা পাড়ার খবরই একাই সব নিয়ে এসেছে। ওই যে মুখার্জিদের বাড়িতে নতুন অতিথি এসেছে, চাটুর্যেদের বাড়িতে নতুন একটা বাছুর এসেছে, চাটুর্য মশাইয়ের বউ বেশ অসুস্থ, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, শ্যামলীদের 2টি ফুটফুটে ছাগলের বাচ্চা হয়েছে। এই সমস্ত কথা সে অকপটে বলতে লাগলো। আমিও কেন যেন ওর কথাগুলো হা করে গিলতে লাগলাম। শুনে মনে হচ্ছিল ও যেন বক বক করেই যায়, আমি শুনেই যাই। এইসবের মধ্যে দিয়ে পিসিমা চেঁচিয়ে উঠল, ওরে ঈশা, সন্ধ্যা হয়ে এলো, বাড়ি তো যেতে হবে, কাল সকালে আবার আসিস। এই কথা শুনে দুধের ঘটি নিয়ে দৌড়। তারপর আবার আমার মন ব্যাকুল হয়ে উঠল। কখন সকাল হবে, কখন তার সঙ্গে আবার দেখা হবে। পরের দিন যথারীতি সকালবেলায় সে এসে হাজির। আজ আর বেশি বক বক করেনি। 1 কাপ চা আর 2টো রুটি বানিয়ে আমার সামনে হাজির। পিসি বলল, ওরে ঈশা, দাদা বাবুকে একটু আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাতে পারিস তো? ঈশা যেন এই কথাটারই অপেক্ষা করছিল। এরপর ওর সঙ্গে বেরিয়ে পড়লাম। সারা দিন এপাড়া থেকে ওপাড়া, ওপাড়া থেকে এপাড়া, নদী নালা পুকুর কোনো কিছু বাদ গেল না। সারা দিনই ওর সঙ্গে ঘুরে বেড়ালাম। ওর সঙ্গে বয়সের তফাৎ আমার অনেকটা, প্রায় 10 বছর, কিন্তু মনে হচ্ছিল আমরা যেন
সমবয়সী। মনে হচ্ছিল আমরা বেশ পরিচিত এবং অনেক দিনের পরিচিত। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। খুব দরকারি কাজে স্কুল থেকে ফোন এসেছে, আমাকে স্কুলে যেতেই হবে। বেরিয়ে পড়লাম স্কুলে যাওয়ার জন্য। স্কুলের কাজকর্মের মধ্যেও মনে পড়তো দাদাদের গ্রামটির কথা, ঈশার কথা। তাই খুব তাড়াতাড়ি স্কুলের কাজ শেষ করে ট্রেন ধরে পৌঁছে গেলাম পিসি বাড়িতে। ইতিমধ্যে পিসিদের শ্রাদ্ধ শান্তির কাজ এগিয়ে এলো। পাড়ার সকলের সঙ্গে ঈশাও তাল মিলিয়ে কাজ শেষ করতে লাগলো। ঈশা যেন একজন গুরুত্বপূর্ণ সদস্য এই বাড়ির। প্রথম থেকেই শেষ পর্যন্ত সে ছিল। ঈশা ঘোষাল বাড়ির ছোট মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়েছে কিছুদিন আগে। ঈশা পাঠশালার পড়াশোনা শেষ করে এখন বাড়িতেই থাকে, আর যেটা বলে সে সেই কাজটা করে দেয়। ঈশারা অত্যন্ত গরিব। ওরা দুই বোন। ওদের দুটো গরু আছে, গাভী গরু। ওদের সেই দুধেই একমাত্র ইনকামের অবলম্বন। বাবার বয়স হয়েছে বেশ, বাবা কাজ করতে পারে না। বড় জামাই ও পাড়ার মনোজিৎ ভদ্র, তার একটা মুদির দোকান আছে। সে দোকান থেকে টুকটাক তাদের সাহায্য করে। যথারীতি পিসিদের সমস্ত কাজ শেষ করে আবার স্কুলে জয়েন করলাম। স্কুলের স্বাভাবিক কাজকর্মর মধ্যেও মন যেন পড়ে থাকতো ঈশার কাছে। প্রতিটি কাজের মধ্যেই ঈশার সেই চঞ্চলতা খুঁজে পেতাম। ওর কথা বলা, ওর বাচন ভঙ্গি, সমস্তইটা কেন আমাকে এক স্বর্গীয় অনুভূতি দিত। সারাদিনই ওর কথা ভাবতাম। কমলদার টেলিফোন নেই, তাই যোগাযোগেরও মাধ্যম খুব একটা ছিল না। এদিকে স্কুলের প্রচন্ড চাপ, ছুটি নিয়েও যেতে পারছিলাম না। সেদিন শনিবার, হাফ স্কুল। তাই স্কুল শেষেই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম পিসিমাদের বাড়ির উদ্দেশ্যে। সন্ধ্যের মধ্যেই পিসিদের বাড়িতে এসে পৌঁছলাম। বাড়িতে গিয়ে দেখি কমলদারা কেউই বাড়িতে নেই। পাশের বাড়ির কাকিমা চিৎকার করে বলল, কমলরা তো ঈশাদের বাড়িতে, আজ তো ঈশার বিয়ে। মনে হচ্ছিল এক ঝপটায় এক কাল বৈশাখী এলো। কাল বৈশাখী এসে উথাল পাথাল করে দিল। পায়ের নিচের মাটিটা সরে যাচ্ছিল, মনে হচ্ছে ভূমিকম্প। মাথা ভন ভন করে ঘুরছে, হাত পা কাঁপতে শুরু করেছে। কমলদের বাড়ি থেকে ঈশাদের বাড়ি কয়েকটা বাড়ি দূরে। এটুকুনি হেঁটে যাওয়ার পরিস্থিতি ছিল না। খুব কষ্টে শিষ্টে ঈশাদের বাড়িতে পৌঁছালাম। আমাকে দেখেই পিসেমা বলল, ওরে রিজু, কখন এলি? আজ তো ঈশার বিয়ে। ওর দিদির বর মনোজিৎ ভদ্রের বন্ধু। ঈশাকে দেখতে এসেছিল কদিন আগে, দেখে পছন্দ হলো। ওরা আর দেরি করতে চায় না। আজ মনে হচ্ছিল যে আমার দুনিয়াটা এখানেই শেষ। মাথা ভন ভন করে ঘুরছিল, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল। কিছুক্ষণের জন্য আমি স্তম্ভিত। থপ করে বারান্দায় বসে পড়লাম। এরপর ঈশাকে খুব দেখতে ইচ্ছা করছিল, কিন্তু উপায় নেই। আজ ঈশার বিয়ে। অসাধারণ দেখতে লাগছে, কিন্তু দেখতে সাহস জোগালো না মনে। এরপর রওনা দিলাম সন্ধ্যে স্টেশনে, তারপর বাড়ি। অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ ছিলেন। আমাদের গল্পগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে লিখতে সাহায্য করবে, আরো ভিডিও বানাতে অনেক সাহায্য করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
খুব মজায় থাকবেন।